আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করে দিলাম সন্ধ্যার নাস্তা। তো সন্ধ্যার নাস্তাটা অবশ্য আমাকে কষ্ট করে বানাতে হয় না। আমার মেয়ে এখন অনেক কিছু বানাতে পারে, সে নিজেই বানিয়ে আনলো প্যানকেক। আমাকে বলেছিল যে প্যানকেক বানাবে কিনা, তো বললাম যে পারবে কিনা। বললো যে আমি পারবো, আমি বানিয়ে নিই। তারপর সে বানিয়ে আনলো, আর একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখেন কত সুন্দর প্যানকেকগুলো হয়েছিল। তো সেটা খেয়েছিলাম, তারই কিছু অংশ আমি রেখে দিয়েছি। আর অবশ্য বাকি ভিডিওটা আমি করি নাই, মানে কীভাবে বানালো, কী করলো না করলো সেটা দেখালাম না। কেবল প্যানকেকগুলো আমার কাছে সুন্দর লাগতেছিল, তার জন্যই আমি কিন্তু একটু ভিডিও করেছিলাম আর শুরুতে আপনাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে চলে আসলাম পরের দিন। তো পরের দিন দুপুরবেলা রান্না শুরু করে দিলাম। সকালের নাস্তাটা ইদানিং একটু ফাঁকিবাজি করে চালিয়ে দিচ্ছি, কারণ শরীর মন কোনোটাই ভালো নেই। ঘরে তো হচ্ছে গিয়ে অসুস্থতা, একজনের পর একজন, অন্যদিকে দেশের অশান্তি, আর একদম ভালো লাগে না। আর এই অবশ্য ভিডিওটা আগের, রাত জেগে আবার ফেসবুকে ডাকাত পাহারা দিচ্ছিলাম, মানে এই জায়গায় সেই জায়গায় ডাকাত ঢুকে এসে, কিন্তু ঘুমও আসতো না, কেবল ফেসবুকে দেখতাম কোথায় কী হচ্ছে। তার জন্য অবশ্য মানে একটু ঘুমটা রাতের বেলা হতো না। ফজর নামাজ পড়ে তারপরে সকালবেলা ঘুমালেই কিন্তু একটু ভাল লাগতো। তার জন্য অবশ্য দেরি করে ঘুম থেকে ওঠা আর ফাঁকিবাজি নাস্তা দিয়ে কোনো মতে কাটিয়ে দিচ্ছি দিনগুলো। তো তারপরে ফাঁকিবাজি নাস্তা তো খেয়ে নিয়েছি, সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করি না কি ফাঁকিবাজি নাস্তা খেলাম। তো রান্না চলে আসছে। আজকে আমি হাঁসের মাংস রান্না করব। এই হাঁসটা আম্মা অবশ্য বাড়ি থেকে একেবারে কেটে কুটে পরিষ্কার করে সুন্দরভাবে দিয়ে দিয়েছিল। তো সাথে তো অবশ্যই আমার ভাইয়ের বউরা হেল্প করেছিল, সেটা তো তাদেরই ক্রেডিট। আর আম্মা তো সাথে ছিল। তো আম্মার কথা বললাম, ওদের কথা বলবো না, সেটা তো আর হতে পারে না, তার জন্য বলে দিলাম। তো এই তো হাঁসের মাংসটা আমি আবার একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়াই ছিল, দেখলাম যে কোনো পশম টসম বা অন্য কোনো ঝামেলা ছিল না। তা আমারও ধুতে একটু টাইম কমই লেগেছে। তারপরে যা যা মশলা দেওয়ার, পেঁয়াজ ভেজে নিয়েছি সরিষার তেলে। তারপরে হচ্ছে গিয়ে আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, হলুদ, মরিচ, লবণ, যা যা মশলা লাগে মাংস রান্না করতে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তো এই তো কষানো হয়ে গেল। একেবারে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি না আমি, কিন্তু একটু পানি দিয়েও আবার ভালোভাবে কষিয়ে নিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর হাঁসের মাংস সেদ্ধ হতে একটু কিন্তু টাইম লাগে, যেহেতু এটা দেশি হাঁস, তার জন্যে। তো তারপরে তো মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছিল 90%। তারপরে যে আলু দিয়ে দিলাম। আলু তো মাংস বা তরকারি যে কোনো তরকারিতে দিতেই হয়, এটা না মানে ছাড়া চললেই না, তার জন্য তো আলু দিয়ে দিলাম। আবারও আলু সহ মাংসটা আমি অনেকক্ষণ ধরে অল্প অল্প করে কষিয়ে নেব, অল্প আছে আর কি, অল্প অল্প করে না, অল্প আছে কষিয়ে নেব। তা আসলে ভয়েস দিতে গেলে মাঝে মাঝে ভুলভাল অনেক কিছু হয়ে যায়, অনেক সময় কেটে দেয়, আবার অনেক সময় কাটতে ইচ্ছে করে না, সেটা রেখেই দেয়। আশা করছি সেটা ক্ষমা সুন্দর হিসেবে দেখবেন আর কিছু মনে করবেন না। তাই তো ঝোলের পানিটাও দিয়ে দিলাম। তারপরে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব। তারপরে আপনাদেরকে আবার দেখিয়ে দেবো কেমন হলো। আর সাইডটা একটু মুছে দিলে দেখেন কত সুন্দর দেখা যায়। আর নাড়াচাড়া করতে গেলে কিন্তু সাইডে লেগেই যায়, তখন একটু মুছে দিলেই সব ঠিকঠাক হয়ে যায়। তারপরে এই তো রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন আমি চুলাটা অফ করে দেবো। একটু সামান্য জল রাখবো, যেহেতু আমাদের একবেলার খানা মানে তরকারিটা খাওয়া যাবে না, রাতের বেলাও খেতে হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ খেয়েছিও। তো এই যে একটু ঝোলে রেখে দিয়েছি, তো দুপুরেও খাবো, আবার রাতেও কিন্তু সেম তরকারি, সাথে তো সাপোর্ট দেওয়ার জন্য অন্য তরকারি থাকবে। যেমন সেই দিন ছিল আমাদের পেঁপে আর ডাল দিয়ে রান্না করেছিলাম, সেইটা। তো হয়ে গেল আমার হাঁসের মাংসটা। আপনাদেরকে ফাইনাল লুকটাও দেখিয়ে দিলাম। তারপরে চলুন আপনাদের সাথে শেয়ার করি কীভাবে খুব সহজভাবে, একেবারে মানে সহজ, এর থেকে আর সহজ কোনো উপায় হতেই পারে না, কীভাবে আমি ব্রেড ক্রাম্বটা বানিয়ে নিলাম। তো এটা তো ব্রেড না, এটা একটা বনরুটি, এটা দেখতেই পাচ্ছেন। এই বনরুটি দিয়ে আমি বার্গারও বানিয়েছিলাম, একটা থেকে গিয়েছে। তো 2-3 দিন হয়ে গেল বাসায়, তার জন্য ভাবলাম যে এটা তো আর খাওয়া যাবে না, তাই এটাকে ছোট ছোট টুকরো করে নিলাম। তারপরে এটা দিয়ে ব্রেড ক্রাম্ব বানিয়ে দেবো। তো এই তো ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি ছোট ছোট টুকরো করে, তারপরে আমি ব্লেন্ড করে নেব। এত সহজ উপায়ে আপনি আর কোথাও পাবেন না যে এই ব্রেড ক্রাম্ব বানানোর। তো চাইলে কিন্তু খুব সুন্দরভাবে এটা তৈরি করা যায়।
তাই তো আমিও তৈরি করে নিলাম, আর দেখে বুঝতে পারবেন কেমন হয়েছে। খুব সুন্দর, আপনার চালাচালে কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। এতে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি, তারপরে চুলার নিচে দিয়ে দেব। আর যদি কেউ চান যে চুলার নিচে না দিতে পারেন, অনেকের চুলা হয়তো বা নিচে জায়গা থাকে না, তো হালকা আছে তাওয়ার মধ্যে একটু টেলে নিলেই হয়ে যাবে, বা রোদ্রের আছে শুকালেও হয়ে যাবে। তাই তো চুলার নিচে দিয়ে আমি এটাকে ঝুরঝুরে করে নেব বা শুকিয়ে নেব। এদিকে কিন্তু রান্নাও হচ্ছে। এটা অবশ্য আমার রাতের ভিডিও, সন্ধ্যার ভিডিও আর কি। সন্ধ্যা তো আমি আবার ভাত রান্না করি, তরকারি গরম করি, তখনই কিন্তু এই ব্রেড ক্রাম্বগুলো আমি করেছিলাম। তো সেটাই তো হয়ে গেল। আর এই তো এটা হচ্ছে কি পরের দিনের অংশ, এটার সাথে আমি অ্যাড করে দিয়েছি। আর ব্রেড ক্রাম্বটা তৈরি হয়ে গেল, একবার ঝুরঝুরে হয়ে গিয়েছে। তো আমি ছোট্ট একটা বক্সের মধ্যে রেখে দেব, যেহেতু পরিমাণে খুবই কম ব্রেড ক্রাম্বটা। তবে চলে যাবে, একটু একটু করে রেখে দিলে অনেকটাই হয়ে যাবে। তো এটার সাথে আবার আরেকদিন যদি ব্রেড খাই বা বনরুটি খাই, যদি থেকে যায়, তখন আবার একটু বানিয়ে নিয়ে নিলে আবার অনেকটাই হয়ে যাবে, আমার কাজে লেগে যাবে, ফেলে দেওয়া হবে না, বা মানে এটা নষ্ট হচ্ছে না। তো দেখেন কত সুন্দর হয়ে গেল না, একেবারে সবগুলোর সাইজ একরকম, কোনো ঝামেলা নেই। তো আপনি চাইলে এটা করে নিতে পারেন। আর যদি অন্য কালার করতে চান, যদি অরেঞ্জ কালার করতে চান, তাহলে অরেঞ্জ ফুড কালার বা জর্দার কালারটা যদি ব্লেন্ড করার সময় দিয়ে দেন, তাহলে কিন্তু অরেঞ্জ কালারেরটা হয়ে যাবে ব্রেড ক্রাম্ব। তো এই তো বানানো শেষ, এদিকে আমার ভিডিও শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।